আসসালামু আলাইকুম। এমএনটিভি 70 আমি সাজিদ হোসেন আপনাদেরকে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী মিথ্যা বলছেন। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন মিথ্যা বলার জন্য অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসনকে অভিযুক্ত করেছেন। ম্যাক্রন বলেছেন, ফ্রান্সের কাছ থেকে $9,000 কোটি মূল্যের সাবমেরিন কেনার ব্যাপারে সই হওয়া চুক্তি বাতিলের ক্ষেত্রে মরিসন মিথ্যার আশ্রয় নিয়েছেন। ইতালির রাজধানী রোমে অনুষ্ঠিত জি-20 সম্মেলনে অবকাশে অস্ট্রেলিয়া সাংবাদিকদের সঙ্গে আলাপের সময় ম্যাক্রন এ মন্তব্য করেন। তার এই বক্তব্য ফ্রান্স ও অস্ট্রেলিয়ার মধ্যে নতুন করে উত্তেজনা বাড়িয়ে তুলতে পারে। ম্যাক্রন বলেন, আপনাদের দেশের প্রতি আমার অগাধ শ্রদ্ধা রয়েছে। শ্রদ্ধার পাশাপাশি আপনাদের দেশের জনগণের প্রতি আমার বিপুল ভালোবাসা আছে। যখন আপনাদের প্রতি আমাদের এই সম্মান রয়েছে, তখন আপনাদেরকে সত্যবাদী হতে হবে এবং এই মূল্যবোধের সঙ্গে সঙ্গতিপূর্ণ আচরণ করতে হবে। তিনি আরও বলেন, অস্ট্রেলিয়ার সঙ্গে তার দেশের সম্পর্কে যে ক্ষতি হয়েছে তা ঠিক করতে বহু সময় লাগবে। গত সেপ্টেম্বর মাসে অস্ট্রেলিয়া ফ্রান্সের কাছ থেকে সাবমেরিন কেনার চুক্তি বাতিল করে। এরপর ম্যাক্রন ও মরিসন প্রথমবারের মতো রোমে পরস্পরের মুখোমুখি হয়েছেন। অস্ট্রেলিয়া ওই চুক্তি বাতিল করে আমেরিকা ও ব্রিটেনের কাছ থেকে পরমাণু শক্তিচালিত সাবমেরিন কেনার চুক্তি করেছে। এর ফলে অস্ট্রেলিয়া পরমাণু সাবমেরিনের প্রযুক্তি হাতে পাবে। মার্কিন বাহিনীর প্রশিক্ষণ দেয় অনেক আফগান নাগরিক দায়েশে যোগ দিচ্ছে। মার্কিন বাহিনীর কাছ থেকে প্রশিক্ষণপ্রাপ্ত আফগানিস্তানের অনেক নাগরিক উগ্র সন্ত্রাসী গোষ্ঠী দায়েশে যোগ দিচ্ছে। মার্কিন দৈনিক ওয়াল স্ট্রিট জার্নালে খবর দিয়েছে। পত্রিকাটি বলছে, আফগান গোয়েন্দা সংস্থা এবং সামরিক বাহিনীতে কাজ করা ব্যক্তিরাই প্রধানত এখন দায়েশে যোগ দিচ্ছে। তালেবান এবং আফগান নিরাপত্তা বাহিনীর কর্মকর্তাদের বরাত দিয়ে দৈনিক ওয়াল স্ট্রিট জার্নাল বলছে, আফগানিস্তান থেকে আকস্মিকভাবে মার্কিন সেনা প্রত্যাহার করার পর মার্কিন বাহিনীর কাছ থেকে প্রশিক্ষণপ্রাপ্ত এসব গোয়েন্দা ও সেনা সদস্য অনেকটা পরিত্যক্ত অবস্থার মধ্যে পড়ে যায় এবং তারা এখন সন্ত্রাসী গোষ্ঠী দায়েশের সাথে যুক্ত হচ্ছে। ওয়াল স্ট্রিট জার্নালের রিপোর্টে বলা হয়েছে, দায়েশে যোগ দেওয়া লোকজনের সংখ্যা কম, তবে দিন দিন তা বাড়ছে। আফগানিস্তানে তালেবানের কর্তৃত্বকে চ্যালেঞ্জ করার জন্য দায়েশ কাজ করছে এবং তাদের যুদ্ধ ও গোয়েন্দা সক্ষমতাকে কাজে লাগিয়ে তালেবানের জন্য এরই মধ্যে চ্যালেঞ্জ সৃষ্টি করেছে। অবশ্য এরই মধ্যে তালেবানের সঙ্গে লড়াইয়ে দায়েশের সঙ্গে যুক্ত হওয়া অনেকে মারাও গেছে। ইরানের পরমাণু কর্মসূচির ব্যাপারে কূটনীতিই সেরা পন্থা, বাইডেন। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, কূটনীতি হচ্ছে ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে সৃষ্ট সমস্যা সমাধানের সেরা উপায়। তিনি রোববার রাতে ইতালির রাজধানী রোমে জি-20 শীর্ষ সম্মেলনে দেয়া বক্তব্যে কথা বলেন। মার্কিন প্রেসিডেন্টের একদিন আগে শনিবার ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন, ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন ও জার্মান চ্যান্সেলর অ্যাঞ্জেলা মার্কেল সঙ্গে ইরান পরমাণু সমঝোতা নিয়ে বৈঠক করেন। ওই বৈঠকের ফলাফল তুলে ধরতে গিয়ে বাইডেন জি-20 শীর্ষ সম্মেলনে বলেন, 3 ইউরোপীয় দেশের শীর্ষ নেতাদের সঙ্গে তার বৈঠকে এই সমঝোতা হয়েছে। ইরানের পরমাণু সমঝোতা নিয়ে সৃষ্ট অচলাবস্থার অবসান কূটনীতিক পন্থায় হতে হবে এবং এটিই সেরা উপায়। জো বাইডেন আরও বলেন, সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে গিয়ে যে ভুল করেছিলেন তার মাসুল আমাদেরকে আজও দিতে হচ্ছে। ট্রাম্পের ইরান বিরোধী সর্বোচ্চ চাপ সৃষ্টি প্রয়োগের নীতি ব্যর্থ হওয়ার পর জো বাইডেন প্রশাসন ইরানের পরমাণু সমঝোতা প্রত্যাবর্তনের আগ্রহ প্রকাশ করে। আমেরিকাকে এই সমঝোতায় ফিরিয়ে আনা এবং এটিকে আবার কার্যকর করার লক্ষ্যে এ পর্যন্ত অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় 6 দফা আলোচনা হয়েছে। ভিয়েনা সংলাপের সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, 6 দফা আলোচনায় উল্লেখযোগ্য অগ্রগতি হলেও এখনও গুরুত্বপূর্ণ কিছু ইস্যুতে মতপার্থক্য রয়ে গেছে। সাবেক প্রেসিডেন্ট ট্রাম্প পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে গিয়ে ইরানের উপর যেসব নিষেধাজ্ঞা আরোপ করেছিলেন, বাইডেনের প্রশাসন তার সবগুলো প্রত্যাহার করতে এখনও সম্মত হয়নি। এ বিষয়টিকে ভিয়েনা সংলাপে অগ্রগতি না হওয়ার উল্লেখযোগ্য কারণ বলা হচ্ছে। এছাড়া জো বাইডেন সরকার একথাও বলেছে যে পরবর্তী সরকার আবার এসে যে আমেরিকাকে এই সমঝোতা থেকে বের করে নেবে না, সে ধরনের কোনো প্রতিশ্রুতি তার পক্ষে সম্ভব নয়। এডেন উপসাগর থেকে তেলবাহী জাহাজ রক্ষা করল ইরানি নৌবাহিনী।
ইসলামী প্রজাতন্ত্র ইরানের একটি তেলবাহী জাহাজ এডেন উপসাগরের দিকে যাওয়ার সময় জলদস্যুদের হাত থেকে রক্ষা করেছে দেশটির নৌবাহিনী। জাহাজটি এডেন উপসাগরের দিকে যাওয়ার সময় বাব আল মান্দের প্রণালীতে পৌঁছার আগেই জলদস্যুদের কবলে পড়ে। আজ সোমবার এক বিবৃতিতে ইরানের নৌবাহিনী জানিয়েছে, আজ সকালের দিকে 4টি বোটে করে 4 থেকে 6 জন জলদস্যু ইরানের তেলবাহী জাহাজে হামলার চেষ্টা চালায়। কিন্তু ইরানি নৌবাহিনীর এসকর্ট টিমের সময় উপযোগী পদক্ষেপের কারণে জলদস্যুরা সাথে সাথে পালিয়ে যেতে বাধ্য হয়। এ সময় ইরানের নৌবাহিনী সতর্কতামূলক ফাঁকা গুলি ছোড়ে। গত অক্টোবর মাসে এডেন উপসাগরে ইরানের একটি তেলবাহী জাহাজ জলদস্যুদের কবলে পড়ে। তবে ওই এলাকায় টহলরত একটি ইরানি যুদ্ধ তেলবাহী জাহাজের সাহায্যে এগিয়ে যায় এবং ইরানি নৌসেনাদের সঙ্গে প্রচণ্ড গোলাগুলির পর জলদস্যুরা পালিয়ে যায়। ইরানি নৌবাহিনীর প্রধান শাহরাম ইরানি এ ঘটনাকে সামুদ্রিক সন্ত্রাসবাদ বলে অভিহিত করেছিলেন। নিষেধাজ্ঞা দিয়ে ইরানের ড্রোন শক্তির ক্ষতি করা যাবে না। ইরানের পাইলটবিহীন বিমান বা ড্রোন শক্তি এতটা বিস্তার লাভ করেছে যে নিষেধাজ্ঞা দিয়ে তার কোনো ক্ষতি করা যাবে না। ইরানের প্রভাবশালী সংসদ সদস্য সাইয়েদ মোহাম্মদ রেজা মীর তাজিদ্দিনী রোববার বার্তা সংস্থা খান এ মিল্লাতকে দেওয়া সাক্ষাৎকারে এ মন্তব্য করেছেন। মার্কিন সরকার ইরানের ড্রোন শিল্পের লাগাম টেনে ধরার লক্ষ্যে সম্প্রতি এই খাতে জড়িত একাধিক ব্যক্তি ও প্রতিষ্ঠানের উপর যে নিষেধাজ্ঞা আরোপ করেছে সে সম্পর্কে মন্তব্য করতে গিয়ে একথা বলেন মিস্টার তাজিমউদ্দিন। তিনি বলেন, এ ধরনের নিষেধাজ্ঞা আন্তর্জাতিক আইন ও জাতিসংঘ ঘোষণার সম্পূর্ণ পরিপন্থী এবং ইরানের অভ্যন্তরীণ বিষয়ে সরাসরি হস্তক্ষেপের শামিল। তিনি বলেন, আন্তর্জাতিক আইন মেনে আত্মরক্ষার যে কোনো ধরনের সামরিক শক্তি অর্জনের অধিকার বিশ্বের প্রতিটি দেশেরই রয়েছে। কাজেই আমেরিকানরা ইরানকে এ অধিকার থেকে বঞ্চিত রাখতে পারবে না। তিনি বলেন, আমেরিকা এখন পর্যন্ত ইরানের ড্রোন শক্তির মোকাবেলা করতে চরম ব্যর্থতার পরিচয় দিয়েছে এবং ভবিষ্যতে এই ব্যর্থতা আরও মারাত্মকভাবে চোখে পড়বে। গাজায় 3টি ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে হামাস। ফিলিস্তিনির ইসলামী প্রতিরোধ আন্দোলনে হামাস গত শনিবার অবরুদ্ধ গাজা উপত্যকায় নতুন করে 3টি ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে। ইহুদিবাদী ইসরায়েলের সামরিক আগ্রাসনের মুখে হামাস দীর্ঘদিন ধরে সামরিক সক্ষমতা বাড়ানোর যে চেষ্টা করছে তারই অংশ হিসেবে এসব ক্ষেপণাস্ত্র পরীক্ষা করা হলো। ইসরায়েলের গণমাধ্যম জানিয়েছে, গতকাল সকালে হামাস এসব ক্ষেপণাস্ত্র ভূমধ্যসাগরে নিক্ষেপ করে। এর মধ্য দিয়ে তারা নিজেদের যুদ্ধ প্রস্তুতি পরীক্ষা করেছে বলেও ইসরায়েলি গণমাধ্যম দাবি করেছে। 2007 সাল থেকে গাজা উপত্যকা ইসরায়েলের কঠোর অবরোধের মধ্যে রয়েছে। এ কারণে সেখানকার জনগণের জীবনমান মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ইসরায়েলি অবরোধের কারণে গাজা উপত্যকায় নজিরবিহীনভাবে বেকারত্ব ও চরম দারিদ্রতা দেখা দিয়েছে। অবরোধ অটুট রাখতে ইহুদিবাদী ইসরায়েল গাজা উপত্যকার উপকূলে নৌবাহিনীর ব্যাপক উপস্থিতি বজায় রেখেছে। এতে সাধারণ মানুষের পাশাপাশি ফিলিস্তিনির জেলেরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। সমুদ্রে তারা মাছ ধরতে পারছেন না। দর্শক, আমাদের নিউজগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন এবং বেল বাটনটি টিক চিহ্ন দিয়ে পরবর্তী নিউজগুলো সঙ্গে সঙ্গে পেতেই থাকুন।